Hey guys, welcome to our YouTube channel Bong Reaction Up 2.0 তে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আমি রাজীব, আমি রিয়া, আর আজকে একদম আলাদা একটা ভিডিও দেখবো, সেটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো ভাবলাম দেখি বাংলা সালতানাত। বাংলা সালতানাত কি করে গঠন হয়েছিল, তো সেটাই আমরা আজকে দেখবো। কথাটা শুনে আমাদেরও ইন্টারেস্ট লেগেছিল, তাই তাড়াতাড়ি করে ভিডিওটা নিয়ে চলে এসেছি। একদম, কারণ আমাদের ইতিহাস নিয়ে কথা হচ্ছে, তো ইতিহাস নিয়ে যখন কথা হয় তো ইতিহাস শুনতে সবার ভালো লাগে। তো চলো বেশি দেরি না করে শুনে নিই, মন দিয়ে শুনে নিই। বাংলা সালতানাত প্রায় 234 বছরের শাসন, 7টি রাজবংশ এবং প্রায় 33 জন সুলতান। এই সালতানাতের সময় বিশ্বের মানচিত্রে প্রথমবারের মতো স্বাধীনভাবে বাঙ্গালা নামের এলাকা স্থান পায়। একেবারেই নিজেদের নামে সালতানাত হওয়ার কারণে এই সাম্রাজ্য নিয়ে আপনাদের আগ্রহ অনেক বেশি, কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলোর মতো কেবলমাত্র একটা ভিডিওতেই যদি আমি এই সালতানাতের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে যাই তাহলে অনেক ঘটনাই বাদ পড়ে থাকবে। এ কারণে আজকের ভিডিওতে এই সালতানাত শুরু হওয়ার আগে যেভাবে একজন মানুষ এর ভিত্তি এবং এলাকা নির্ধারণ করে দিয়েছিল সেগুলো নিয়ে কথা হবে। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন এই অঞ্চলে মুসলিম শাসকদের আগমনের পর থেকে স্বাধীনভাবে বাংলা সালতানাত হওয়ার আগ পর্যন্ত ঘটনাগুলো দিয়েই শুরু করি। আচ্ছা, মানে পার্ট ওয়াইজ করেছে। বাংলার ইতিহাসটা তো ছোট হতে পারে না, এটাই ইন্টারেস্টিং, কিন্তু বিষয়টা সত্যি ইন্টারেস্টিং, মানে এটা শোনার একটা আলাদাই মজা। মুসলিমদের বাংলা জয়ের কথা আসলেই বখতিয়ার খলজির নাম সবার আগে আসে, কিন্তু মজার ব্যাপার হলো তিনি যেই রাজ্য শাসন করেছিলেন তার নামের সাথে বাংলা শব্দের কোনো সম্পর্কই ছিল না। এটা ছিল লাখনৌতি। 1204 সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করার পর তিনি এই রাজ্য স্থাপন করেন। এটার আনুমানিক সীমানা হিসেবে বলা যায় আজকের ভারতে থাকা পাটনা, ভাগলপুর, পূর্ণিয়া, মালদাহ আর আমাদের বাংলাদেশে থাকা দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং বগুড়ার কিছু অঞ্চল, অর্থাৎ সহজ কথায় উত্তরবঙ্গ। 1206 সালে বখতিয়ার খিলজির মৃত্যুর পর 1227 সাল পর্যন্ত খিলজিরা এই রাজ্য শাসন করে এবং 1227 সালে দিল্লি সুলতান ইলতুৎমিশ আক্রমণ করে এই লাখনৌতিকে দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু দিল্লির অন্তর্ভুক্ত হলেও লাখনৌতিতে সবসময় বিদ্রোহ লেগে থাকতো। এখানের অধিকাংশ শাসকেরাই দিল্লি সুলতান থেকে আলাদা হয়ে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করত। এমনকি এই কারণে দিল্লি থেকে এই লাখনৌতির নাম দেওয়া হয় বলগাকপুর, যার অর্থ বিদ্রোহ ভূমি বা ল্যান্ড অফ রেবেলিয়ন। 1290 সালের দিকে দিল্লির সাথে লাখনৌতির সম্পর্ক মোটামুটি ভালো হয়, আর এ কারণে এ সময় এই রাজ্যের প্রশাসকেরা এর সীমানা বাড়াতে থাকে। দক্ষিণের দিকে থাকা সেন রাজাদের পুরোপুরি পতন ঘটিয়ে লাখনৌতির এলাকা সেই সময় গুরুত্বপূর্ণ সপ্তগ্রাম পর্যন্ত বিস্তৃত করা হয়, আর অন্যদিকে পূর্বে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল সুবর্ণগ্রাম পর্যন্ত এলাকাও লাখনৌতির শাসকেরা জয় করে নেয়। এলাকা বড় হয়ে যাওয়ার কারণে দিল্লির সুলতানদের আবার ভয় হয় লাখনৌতির শাসকেরা হয়তো শক্তিশালী হয়ে উঠলে আবারও বিদ্রোহ করতে পারে। এই কারণে তারা এমন একটি পন্থা খুঁজে বের করে যেটা এই অঞ্চলে কয়েকশো বছর পরই ব্রিটিশরাও ব্যবহার করেছিল: ডিভাইড অ্যান্ড রুল। তুঘলক রাজবংশ দিল্লিতে আসার পর লাখনৌতিকে 3টি প্রশাসনিক অংশে ভাগ করে দেয়, যেখানে একটা অংশ থাকবে লাখনৌতি, দ্বিতীয় অংশ সপ্তগ্রাম এবং তৃতীয় অংশ সুবর্ণগ্রাম। আর ভিডিওর শুরুতে যে শাসককে নিয়ে আজকের আলোচনার কথা বলেছিলাম তিনি এই তৃতীয় অংশ থেকেই উঠে আসেন। তার নাম ফখরুদ্দিন, যদিও তিনি কিন্তু শুরুতেই এই সুবর্ণগ্রামের শাসক ছিলেন না। দিল্লি থেকে সুবর্ণগ্রামে নিযুক্ত প্রশাসক ছিলেন বাহরাম খান, আর তারই দেহরক্ষী ছিলেন ফখরুদ্দিন। 1338 সালে বাহরাম খানের স্বাভাবিক মৃত্যুর পর ফখরুদ্দিন সুবর্ণগ্রামের সিংহাসনে বসেন এবং এটাকে দিল্লি থেকে স্বাধীন ঘোষণা করেন। তিনি এই সময়ে ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে সুবর্ণগ্রামকে স্বাধীনভাবে শাসন করতে থাকেন। বিদ্রোহের খবর পেয়েই দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক লাখনৌতি এবং সপ্তগ্রামের প্রশাসকদের নির্দেশ দেন ফখরুদ্দিনকে আটক করে সুবর্ণগ্রাম আবারও দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু সুবর্ণগ্রামের শাসক ফখরুদ্দিন মোবারক শাহর এই এলাকা সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকার কারণে আগে থেকেই তিনি নৌবাহিনী তৈরি করে রেখেছিলেন, যার ফলে যখন লাখনৌতির প্রশাসক কদর খান এবং সপ্তগ্রামের প্রশাসক আজম উল মুলক সপ্তগ্রাম আক্রমণ করেন, তখনই ফখরুদ্দিন তার নৌবাহিনী নিয়ে মেঘনা পাড়ি দিয়ে অপর পাশে চলে যান। বাকি দুই প্রশাসকের কাছে তখন ততটা শক্তিশালী নৌবাহিনী না থাকায় তারা বিশাল মেঘনাতে ফখরুদ্দিনকে আক্রমণ করতে পারে না। এ সময় সুবর্ণগ্রামে থাকা সম্পদ লুট করে আজম পুনরায় সপ্তগ্রামে ফিরে গেলেও কদর খান সেখানেই থেকে যান ফখরুদ্দিনের আশায়। এর মাঝেই চলে আসে বর্ষাকাল। কদর খানের বাহিনী এই অঞ্চলের বর্ষাকালের সাথে পরিচিত ছিল না, আর অন্যদিকে ফখরুদ্দিন তার নৌবাহিনী নিয়ে বর্ষার আশায় মেঘনার পূর্বের গ্রামগুলোতে অপেক্ষা করেছিলেন।
আর সুযোগ আসলে বর্ষার মধ্যেই তিনি বিশাল নৌবহর নিয়ে মেঘনা থেকে আক্রমণ করলেন কদর খানকে। এছাড়া দুর্বল হয়ে পড়া অসন্তুষ্ট লাখনতির সেনাদেরকে ফখরুদ্দিন ঘুষ পাঠিয়ে হাত করে নেন, আর তার নিজের হাতের সৈন্যদের হাতেই নিহত হন লাখনতির প্রশাসক কদর খান। ফখরুদ্দিন সেবারের মতো জয়ী হলেও আবারও দিল্লির আক্রমণ ঠেকানোর জন্য তার শক্তি বাড়ানোর প্রয়োজন ছিল। এ সময় তার পশ্চিমে যেহেতু দিল্লি সালতানাতের দুইটা গুরুত্বপূর্ণ এলাকা ছিল, এ কারণে তিনি পূর্বের দিকে নজর দেন। তার পূর্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চল অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত, যার অনেকগুলো শাসন করছিল স্বাধীন রাজারা। আবার কিছু কিছু এলাকা তার পাশে থাকা ত্রিপুরার রাজা প্রতাপ মানিক্য শাসন করছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরও তখন ত্রিপুরার রাজার অধীনেই। 1338 সালে কদর খানকে পরাজিত করে প্রায় 1 বছর ধরে ফখরুদ্দিন নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করেন, আর 1339 সালে তিনি ত্রিপুরা আক্রমণ করেন। বর্তমান কুমিল্লার কাছাকাছি যুদ্ধে প্রতাপ মানিক্যের বাহিনীকে পরাজিত করে তারা নোয়াখালী হয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। 1340 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে আবারও ত্রিপুরার রাজার বাহিনীর সাথে সুবর্ণগ্রামের সেনাদের যুদ্ধ হয় এবং সেখানেও তারাই জয়ী হয়, অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম দখল করে নেন। এরপর এই বন্দর থেকে পাওয়া রাজস্বে সুবর্ণগ্রাম বেশ ধনী হয়ে ওঠে। এমনকি এই সময়ে বিখ্যাত মরক্কান ট্রাভেলার ইবনে বতুতাও এই বন্দর হয়ে ফখরুদ্দিনের রাজ্য ভ্রমণে এসেছিলেন। এরপরই তিনি নজর দেন বর্তমানে সিলেট বা সেই সময়ে শ্রীহট্টার দিকে। এই সময়ের আগেই হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই শ্রীহট্টের বেশ কিছু অংশে তার আধিপত্য বিস্তার করেছিলেন। ফখরুদ্দিন তার সাহায্য নিয়েই লাউর অঞ্চল পর্যন্ত তার রাজ্যের এলাকা বিস্তৃত করেন। তিনি প্রথমবারের মতো মুসলিম শাসক হিসেবে দিল্লি সুলতানদের থেকে আলাদা হয়ে বাংলার পূর্ব অংশ শাসন করেছিলেন, কিন্তু তখনও বাংলার বড় একটা অংশ অর্থাৎ পশ্চিম দিক শাসন করছিল দিল্লি থেকে নিযুক্ত প্রশাসকেরা। বেশ কয়েকবার সেদিকে আক্রমণ চালালেও ফখরুদ্দিন পূর্বের দিকে এলাকা আর বৃদ্ধি করতে পারেননি। কিন্তু তিনি না পারলেও কিছু বছরের মাঝেই এই সম্পূর্ণ এলাকা এক হয়ে যায়। আর সেই এক করার ঘটনা নিয়ে আজকে আর কথা বলবো না, এটা নিয়ে কথা হবে এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে। আপনাদের অনেকেরই এই ভিডিওটি লেন দেখে মন খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বলে রাখি বাংলা সালতানাতের একেবারে ইতিহাসে ঢোকার আগে সে সময় অবস্থা কেমন ছিল সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটি বানানো। সেক্ষেত্রে এই ভিডিওটাকে আপনারা একটা ট্রেইলার বা এই ধরনের কিছু বলতে পারেন। ইচ্ছা আছে বাংলা সালতানাতের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস কয়েকটি এপিসোডে বানানোর। এই ভিডিওটিতে আপনাদের রেসপন্স যদি খুব ভালো হয় তাহলে ইচ্ছা আছে কয়েক সপ্তাহের মাঝেই এর পরের ভিডিওটি দেওয়ার। তো অবশ্যই এ কারণে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং যদি সম্ভব হয় শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওতে ব্যবহার করা বই এবং অন্যান্য সোর্সগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সেই। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড। হ্যাভ এ গুড উইক, গুড বাই। স্টোরিটাকে খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করেছে, মানে এপিসোড ওয়াইজ আনতে চাইছে। বিষয়টা হচ্ছে ফার্স্টের শুরুতে মানে বাংলা সালতানাতে অনেকটা বড় যেটা বলছে, আর অবভিয়াসলি অনেকটা বড় হওয়ারই কথা, তাই তো? একটা সালতানাত গঠন হচ্ছে তো সেখানে বড় হবেই। আর আমরা তো জানি আমাদের ইতিহাসে যেরকম আমরাও পড়েছি, তো আমরা তো জানি যে একটা রাজ্য রাষ্ট্র সেটা তৈরি হয়েছে অনেক মানে কি বলবো যুদ্ধ এই সেই হওয়ার পরে। অনেকে শাসন করেছে একই জায়গায়, এই শাসন করছে ও শাসন করছে, অনেকবার শাসন, রাজা সেটাই শাসন ভার একজনের পর একজন একজনের পর একজনের হাতে যে তারপরে আজকের আমাদের এই দেশ বলতে পারো স্বাধীন দেশ এটা হয়েছে। তো তার মাঝখানে যে এত কিছু হয়ে গেছে তো তার একটা স্টোরি তো বড় হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর আমাদের চ্যানেলে এটাই ফার্স্ট ছিল, সেটাই আমরা জেনারেলি এইরকম টাইপ অফ ভিডিও জীবনেও দেখিনি, এটা আমাদের ফার্স্ট টাইম। ভালো লাগলো এরকম একটা টপিকের উপরে ভিডিও দেখতে, বেশ ইন্টারেস্টিং ছিল, বেশ কি বলবো ওটা শিক্ষণীয় বিষয় ছিল, জানার জিনিস ছিল, কারণ এখান থেকে অনেক কিছু শেখা যাচ্ছে। শুরু করেছি যাতে কি প্রথম থেকে জিনিসটাকে ক্লিয়ার আমরা বুঝতে পারি, তোমরা যাতে বুঝতে পারো ভিডিওটাতে। কারণ আমরা অনেকেই হয়তো ইতিহাস পড়তে ভালোবাসি না, বাট এইভাবে ইতিহাস শুনতে আই থিংক ইন্টারেস্ট হবে। আমার ধরেই না কেউ আমাকে যদি বলে যে ইতিহাস পড়ো, আমি কি পড়বো? শুনবো সেটাই নরমালি। হ্যাঁ, কারণ আমরা ইতিহাস পড়তে অনেকেই হয়তো ইতিহাসটাকে বোর হলে মনে করে, বোরিং সাবজেক্ট মনে করে। আর আমি স্পেশালি ইতিহাস যতদিন পড়তে হয়েছে মানে মাধ্যমিক অবধি পড়েছি, তারপরে বোরিং বলে মনে হতো, তাই জন্য ইতিহাস সাবজেক্টটাকে ছেড়ে দিয়েছি। ইতিহাস শুনতে ভালো লাগে, হ্যাঁ ইন্টারেস্টিং। ইতিহাস অবভিয়াসলি আমাদের দেশের ইতিহাস বা দেশের কোনো পুরনো ইতিহাস শুনতে তো সবার ভালো লাগে, তো সেটাই শুনতে বসে পড়েছি। ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? তোমাদের রিকোয়েস্টেড ভিডিও দেখতে কেমন লাগলো কমেন্টে লেখো। ভালো লাগলো লাইক, পরের পার্টগুলোর জন্য
চাও তোমরা, মানে পরের পার্ট তো অবশ্যই চাইবে তোমরা, এইটুকুনি জানি। হ্যাঁ তাও কমেন্ট করে জানাও, পরপর পার্টগুলো নিয়ে আসবো। হ্যাঁ তোমরা চাইছো কিনা, ইন্টারেস্ট দেখাচ্ছ কিনা সেটাই। তো আর যারা নতুন হয়ে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, ভ্যারাইটিস অফ ভিডিও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।